নমস্কার বন্ধুরা, আমার নিউ পলিটিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। আমার কথাবার্তা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যাক, আজকের যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো আমার দেশের প্রধানমন্ত্রী নিয়ে। তিনি হচ্ছেন দেশের প্রথম নাগরিক, আর তাকে নিয়েই আজকের আলোচনা। নরেন্দ্র দামোদর মোদি, ইনি হচ্ছেন ফ্লপ মাস্টার প্রধানমন্ত্রী। কেন বলছি ফ্লপ মাস্টার প্রধানমন্ত্রী? আমি কতগুলো উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি। যদি মনে হয় যে আমি ভুল বলছি, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এর পূর্বেও বহু প্রধানমন্ত্রী আমাদের দেশে রাজত্ব করে গেছে, দেশ চালিয়েছে। এতটা ব্যর্থতা তার মধ্যে ছিল কিনা দেখবেন। অন্ধভক্তরা অনেক কিছু বলবে, বহু দেশ ঘুরেছে, অনেক মিত্রতা করেছে, অনেক কিছু নিয়ে এসছে, কিন্তু অন্ধভক্তরা এটা বলতে পারবে না যে নরেন্দ্র মোদী 92টা দেশ ঘুরে কি নিয়ে এসছেন, কি পেয়েছেন, কি দেশের মানুষকে দিয়েছেন। যাই হোক, সে কথা পরে আলোচনা করছি। আগে একটা কথা বলি, কোনো দেশের প্রধানমন্ত্রী তার ক্ষমতায় আসার আগে তার একটা ইলেকশন এজেন্ডা থাকে যে আমি দেশবাসীকে কি দেব। তা উনি অনেক কিছু আশ্বাস দিয়েছিলেন। আজকে কেন বলছি যে দেশের প্রধানমন্ত্রী ফ্লপ মাস্টার, তার কারণ হচ্ছে উনি যতগুলো আশ্বাস দিয়েছিলেন একটাও তা বাস্তবায়িত করতে পারেননি। সে কি বাস্তবায়িত করেননি কিছু তুলে ধরি, তারপরে তার বাদবাকি কাহিনী আপনাদের সামনে তুলে ধরি। প্রথমে উনি বলেছিলেন আমার দেশ গরিবের দেশ, আমার দেশের মানুষ অসহায়, সাধারণ নাগরিকে ভরা অনেক মানুষ আছেন যে দুবেলা পেট ভরে খেতে পারে না, কিন্তু আমার দেশের প্রচুর অর্থ কালোবাজারিরা নিয়ে, বড় বড় শিল্পপতিরা নিয়ে পালিয়ে গেছেন বিদেশে। আমি সেই কালাধন রিটার্ন নিয়ে আসবো এবং তাদেরকে শাস্তির ব্যবস্থা করব, এবং সেই অর্থ সাধারণ মানুষের পাবলিকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেব। এবং প্রেস কনফারেন্স করে বলেছিলেন, এবং অনেক জনসভায় তারা বলেছিলেন এই বক্তব্য, বিশেষ করে অমিত শাহ এবং প্রধানমন্ত্রী। কিন্তু ইলেকশন হয়ে যাওয়ার পরে যখন কিছুই হলো না, তখন বলল ওটা জুমলা ছিল, ক্ষমতায় আসতে গেলে এরকম মিথ্যা কথা বলতে হয়। যে দেশের প্রধানমন্ত্রী এত বড় মিথ্যা কথা দিবালোকে প্রেসের সামনে, মানুষের সামনে বলতে পারে, সে তাকে ফ্লপ মাস্টার ছাড়া কি বলবো, আপনারাই বলুন। তাছাড়া বলেছিল যে 15 লক্ষ টাকা দেবে, সে তো গেলই, বছরে 2 কোটি চাকরির ব্যবস্থা করবে। আজকের বহু মানুষ চাকরি হারা হয়েছে। উত্তরপ্রদেশে যোগী ক্ষমতায় আসার পরে 26,000 পুলিশ কনস্টেবলকে চাকরি খেয়ে নিয়েছে। খবর রাখেন? শুধু এই রাজ্যে মুখ্যমন্ত্রীদের পিছনে পড়ে থাকেন। মুখ্যমন্ত্রী দিয়ে দেশ চলে না, প্রধানমন্ত্রীর উপরে দেশ নির্ভর করে। একটা হলেই আমি দেখেছি বাংলার মানুষের কাছে তুলনা করে ধরে মুখ্যমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রী। তাই যদি হয়, এই নরেন্দ্র মোদী বলেছিলেন মুখ্যমন্ত্রী থাকাকালীন যে আমার দেশে জিএসটি ব্যবহার করার মতন, জিএসটি লাগু করার মতন এখনও আমার দেশ উন্নতি হয়নি। কিন্তু উনি কি করলেন? প্রধানমন্ত্রী হয়েই উনি আগে জিএসটি করলেন। আচ্ছা, জিএসটি করে কটা মানুষের ভালো হয়েছে একটু বিবেক দিয়ে যারা শিক্ষিত সমাজের মানুষ ভাববেন। আমি সাধারণ মানুষ একটা ওষুধ কিনতে গেলে আমাকে জিএসটি দিতে হয়। আমি তো আর জিএসটি ফাইল নিয়ে সেই দোকানে যাইনি বা রসিদ দিচ্ছি না একটা ওষুধের। তা অল্পতে বুঝুন, ব্যাখ্যা দিচ্ছি না আমি। দ্বিতীয় কথা বলেছিলেন, তখন উনি আসার সময় এই 55 থেকে 60-এর মধ্যে পেট্রোলের দাম ঘোরাঘুরি করছিল। তখন বলছিল যে পেট্রোলের দাম যে দেশে এত বৃদ্ধি, সেখানে মূল্য বৃদ্ধি হবেই, অতএব যারা 40 টাকায় পেট্রোল দেবে তাদেরকে ভোট দিন। বিজেপি পারবে একমাত্র 40 টাকায় পেট্রোল দিতে। এখন তারা 107 টাকায় বিক্রি করছে, এটাও ব্যর্থ। দ্রব্যমূল্য এমন জায়গায় নিয়ে পৌঁছে দিয়েছে যা আকাশ ছোঁয়া। এর আগে কোনো প্রধানমন্ত্রীর 10 বছরে টার্নওভারে এরকম দ্রব্যমূল্য বাড়েনি। পরিসংখ্যানটা একটু দেখবেন, অন্ধভক্তরা মিলিয়ে নেবেন। এছাড়া একটা উদাহরণ দিই, কারো বাড়িতে বোনের বিয়ে বা কারো বাড়িতে মেয়ের বিয়ে হলে সেই ব্যক্তি আজকের দিনে বুঝতে পারবে যে 1 লক্ষ টাকা সোনার ভরি হয়েছে। উনি যখন ছিলেন তখন 14,000, উনি যখন ক্ষমতায় আসেন তখন 14,000 টাকা সোনার ভরি ছিল। সেখান থেকে 1 লক্ষ টাকা কোনো আমলে, কোনো প্রধানমন্ত্রীর সময়কালীন এরকম হয়েছে কিনা একটু খোঁজ খবর নিয়ে তারপর অন্ধভক্তরা লাফালাফি করবেন আর জয় শ্রীরাম করবেন। দ্বিতীয়ত কথা,
মূল্য তো বাড়ার কথা বেড়েছে, কিন্তু সাধারণ মানুষের রোজগারের জায়গাটা বা একটা অবসরপ্রাপ্ত রিটায়ারমেন্ট সে ব্যাংকে টাকা রেখে কিছু ইন্টারেস্ট তুলতো, সেই সুদের হারটাও ব্যাংক থেকে কমিয়ে দিয়েছে। কালাধন আজ পর্যন্ত কিন্তু বাপস আসেনি। উনি থাকাকালীন উনি বলেছিলেন যে আমি হচ্ছে দেশের চৌকিদার, আমাকে চৌকিদার হিসাবে নাও, প্রধানমন্ত্রী হিসাবে নিও না, আমি দেশকে পাহারা দেব, কেউ যেন কালাধন নিয়ে দেশের অর্থ নিয়ে বিদেশে না যেতে পারে। ওনার আমলে কতজন দেশের অর্থ লুট করে বড় বড় দায়িত্বে থাকা লোকগুলো পয়সা নিয়ে চলে গেছে। তারা যখন লন্ডনের কোর্টে তুলেছে তাদেরকে, তখন বলছে আমি যদি 10,000 কোটি টাকা নিয়ে আসি তো 7,000 কোটি টাকা আমাকে, 60,000 টাকা, 10,000 যদি নিয়ে আসি 6,000 কোটি টাকা আমাকে বিজেপি পার্টি ফান্ডে দিয়ে আসতে হয়েছে। তারাই আমাকে ছাড়পত্র দিয়েছে, আমাকে কি করে অ্যারেস্ট করবে? এই হচ্ছে বিজেপির মুখ আর মুখোশের তফাৎ। চৌকিদার তখনই বলতাম যদি দেশের মানুষ সুরক্ষিত থাকতো। আজকের একবার ভাবুন তো, উনি আসার পরে কতজন সেনা হত্যা হয়েছে এবং কতগুলো জঙ্গি হামলা হয়েছে, যার মধ্যে একটা জঙ্গি হামলায় তো ওনার দলের যারা সাধু বেশি, প্রজ্ঞা সাধ্বী বলে একজন মহিলা, তিনি অবধি জড়িত ছিলেন বোম ব্লাস্টে। যতদূর সম্ভব সেটা ছত্তিশগড়েই হবে। তিনি অবধি জড়িত, আজও তিনি জেল খাটছেন এবং ফাঁসির দাবি করছেন মানুষ যে তাকে ফাঁসি দেওয়া হোক, ওনার দলের সাংসদ। এই হচ্ছে আমাদের 56 ইঞ্চি ছাতির গল্প। দ্বিতীয়ত কথা, দিল্লির বুকে 27 বছর পরে ক্ষমতা এসছে, সেখান থেকে বস্তি উধাও করছে, সাধারণ মানুষের ঘর বাড়ি ভেঙে দিয়ে পরিষ্কার করছে। কারণ আদানি আম্বানিকে তো বিজনেসের জন্য জমি দিতে হবে না, তাদের সাথে তো কথাবার্তা বলে তাদেরকে দায়িত্ব নিয়ে পুরো যে পাইয়ে দেওয়ার, উনি শিল্পপতি এবং বড়লোকদের পাইয়ে দেওয়ার জন্যই এসছেন। যেরকম জয় শাহর ছেলে, সেটা পরে বলছি। দেখুন দিল্লিতে আজকের অনেক বস্তি ভাঙছে, হিন্দু করে অনেক মন্দির ভাঙছে, সেখানকার মানুষ গাছতলায় থাকছে, অথচ সেই দিল্লির বুকে উনি পার্টি অফিস করেছেন 730 কোটি টাকা খরচা করে 7 স্টার। ভাবতে পারেন কার কাজে লাগবে 7 স্টার পার্টি অফিস? বিজেপির কর্মীদের? সাধারণ কর্মীরা কি ওখানে যায় আসে নাকি? আচ্ছা, অমিত শাহ এবং অমিত শাহের পরিবার বা প্রধানমন্ত্রীর পরিবার, এরা থাকবেন। প্রধানমন্ত্রী বা অমিত শাহ কত বছর বাঁচবেন? আজকে তাদের বয়সেই আর 15 বছর 20 বছর কি ওই পার্টি অফিসে সারা জীবন থাকবে? তা কার কথা ভেবে এত বড় পার্টি অফিস তৈরি করে? এরা জনসাধারণের জন্য, সাধারণ মানুষের জন্য, এরা সাধারণ মানুষের জন্য দল করে। দেশের অর্থনীতি তো জিডিপি কোথায় নেমে গেছে সেটা আপনারা সবাই জানেন। আজকে যখন তখন শেয়ার মার্কেট পড়ে যাচ্ছে, যখন তখন জিডিপি পড়ে যাচ্ছে, যা ছিল তার অর্ধেকে এসে দাঁড়িয়েছে। ব্যাংকের টাকা সুদের হার কমিয়ে দিয়েছে, সাধারণ মানুষ যে টাকা রেখেছে ডিপোজিট করে তার সংসার চালাবে সেই ব্যবস্থাও কেড়ে নিয়েছে। অনেক ব্যাংক দেউলিয়া হয়ে গেছে শিল্পপতিরা টাকা মেরে দেওয়াতে। দেশের নিরাপত্তা ব্যবস্থা কোন জায়গায় দাঁড়িয়েছে আপনারা বুঝতে পারছেন। কিছুদিন আগে পাহেলগাঁ থেকে শুরু করে এবং এর আগেও দেখেছেন একসাথে 40 জন সেনাকে মেরে দিয়ে গেছে। তো একের পর এক সেনা হত্যা। ওনার আমলে যত সেনা হত্যা হয়েছে, জঙ্গিদের হাতে যত সেনা প্রাণ হারিয়েছে, এর পূর্বে কোনো প্রধানমন্ত্রীর আমলে এত সেনা মরেনি। জঙ্গি হামলা তো এক হয়ে যাচ্ছে, দেশে শিশু মৃত্যুর হার বেড়ে যাচ্ছে। দ্বিতীয় কথা, কৃষক আত্মহত্যা, এটা না বললেই নয়। কৃষক আত্মহত্যা আপনারা এর আগে দেখেছেন। কৃষকদের বিরুদ্ধে কৃষকরা যে আইন চায়নি সেই আইন নিয়ে আসতে চেয়েছে। কিসের জন্য না, বড় বিজনেসম্যানরা যাতে এই কৃষকদের উপর মুনাফা লুটতে পারে তার একটা উনি আইন নিয়ে এসেছিল। কৃষক সেখানে হত্যা করতে, সেই কৃষক সেখানে অনেকজন মারা গেছে, আত্মহত্যা করেছেন এবং দীর্ঘদিন বছরকে বছর আন্দোলন করেছেন। সেখানে 700 থেকে 800 কৃষক মারা গেছেন। এই হচ্ছে উনি কৃষক দরদি। আচ্ছা বলুন তো, যতই বলুন আদানি আম্বানি টাটা বিড়লা যে হোক না কেন, যদি আজকের আপনার দেশে কৃষক যদি চাষ করা বন্ধ করে দেয়, খাবেন কি? সোনার উপর একবার ভেবেছেন? তো এই হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী। উনি এবার বলবেন আমি তো 3 তালা খাটিয়েছি। আরে দৌড় মশায়, 3 তালা খাটিয়েছেন,
তিন তালাক হাঁটা না না হাঁটা নদী আমাদের কিছু যায় আসে না। আমরা হিন্দু, আমাদেরটা বলুন। আপনি তো হিন্দু হিন্দু করুন। কজন হিন্দুর সুরক্ষা ব্যবস্থা করেছেন? কজন হিন্দুর চাকরির ব্যবস্থা করেছেন? কজন হিন্দুকে আপনি কি পাইয়ে দিয়েছেন সেটা একবার বলুন। দ্বিতীয়ত কথা হচ্ছে গিয়ে নাগরিকত্ব। বাংলার বুকে এসে শুধু নাগরিকত্ব দেবো, নাগরিকত্ব দেবো, নাগরিকত্ব দেবো, এই একটা খেলা খেলছেন 2014 সাল থেকে। মতুয়াদের তো স্বপ্ন দেখিয়েই চলেছেন। আজকের আপনার কত বছর হয়ে গেল? কি নাগরিকত্ব দিয়েছেন বলতে পারবেন যে এই নাগরিকত্ব দিয়েছেন? কি নাগরিকত্ব দিয়েছেন? দ্বিতীয়ত কথা, এই পশ্চিমবাংলা আর যেটা পূর্ব পাকিস্তান ছিল, যেটা বাংলাদেশ ঘোষণা, এটা এমনই একটা একে অপরের সাথে জড়িত যে এই দেশে বহু সাংসদ, আমার ভারতবর্ষের সাংসদ, বিধায়ক, এমএলএ, পঞ্চায়েত মেম্বার বহু আছে যাদের পূর্বপুরুষের বসবাস ছিল বাংলাদেশে এবং তারও হয়তো ছোটোবেলা কেটেছে বাংলাদেশে। এটা হয়ে এসছে চিরচরিত। আমাদের জ্যোতিবাবুর বাড়ি ছিল বাংলাদেশে, আমাদের মিঠুন চক্রবর্তীর বাড়ি ছিল বাংলাদেশে। তারা কোথায়? দ্বিতীয় কথা, আপনার দলের সাংসদ কোচবিহারের নিশীথ প্রামাণিক, তার জন্ম কোথায়? সে কত সালে এসছে বাংলাদেশ থেকে? অসীম সরকার আপনার দলের বিধায়ক, সে কত সালে এসছে? এখন আপনি নাগরিকত্ব নিয়ে পড়েছেন আর বাঙালিদের বাংলাদেশি বাংলাদেশি বলে তাড়াতে চাইছেন। তা যে কটা রাজ্যে আপনার বিজেপি শাসিত সেখান থেকে বাঙালিদের তাড়াচ্ছেন এবং বাঙালিদের পেটাচ্ছেন। অথচ আবার এখানে এখন ভোটের নামে রোহিঙ্গা করছেন। বলছেন পশ্চিমবাংলায় আপনার যারা চেলাচামুন্ডা রয়েছে, দুদিন আগেও যারা নামাজ পড়ে বেরিয়েছে, শুভেন্দু, সে বলে বেড়াচ্ছে কি না রোহিঙ্গা আছে এখানে 1 কোটি 1.5 কোটি 3 কোটি। আরে পরিসংখ্যান বলছে টোটাল ভারতবর্ষে 10 থেকে 20 হাজার রোহিঙ্গা রয়েছে। আচ্ছা, শুভেন্দুকে বলতে বলবেন তো, বা আপনার এখানে যিনি শ্রমিক ভট্টাচার্য এখন রাজ্যের সভাপতি, তাকে বলতে বলবেন তার পাড়ায় তার অঞ্চলে কোনো 2 জন রোহিঙ্গার নাম বলতে। যদি বলতে পারেন দিবা লোকে সবার সামনে কান ধরে ক্ষমা চেয়ে নেব এবং বুঝবো বাপের বেটা আপনার বিজেপি দল যে রোহিঙ্গা প্রমাণ করিয়েছে। হ্যাঁ, হয়তো থাকতে পারে 2-4 জন লুকিয়ে চুকিয়ে বা মুসলিম সমাজে থাকতে পারে, আমি অস্বীকার করছি না, কিন্তু তাদের না আধার কার্ড আছে, না আই কার্ড আছে, না ভোটার কার্ড আছে, কোনো কিছুই নেই। কেননা তাদের কোনো রকমই সবুত নেই, তাদের ছেলেমেয়েরা স্কুলে পর্যন্ত পড়ে না, এটুকু আমার কাছে খবর রয়েছে। তারা ওই কেউ কাগজ করিয়ে বেড়াচ্ছে, কেউ ঝাড়ুদারি কাজ করে বেড়াচ্ছে, ঝুপড়িতে গিয়ে কোনো ঝুপড়িতে বা ফুটপাতে গিয়ে শুচ্ছে। তাই তাদের ভোটার কার্ডও নেই, তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ারও কিছু নেই, তারা এমনিই নাগরিকত্ব নেই তাদের। দ্বিতীয়ত কথা, এখন নাগরিকত্ব দেওয়ার নাম করে এই পশ্চিমবাংলার বুকে এখন অনেক রকম আপনারা ভোট আসলেই উথাল পাতাল করেন। কেন? ভোটের পূর্বে কি করেন? আপনি যাদের ভোট নিয়ে, যেসব বাঙালির ভোট নিয়ে, যাদের বাংলাদেশি বলছেন তাদের ভোট নিয়ে আপনি প্রধানমন্ত্রী হয়েছে, তারা যদি আনভ্যালিড হয়ে থাকে, যাদের ভোট নিয়ে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, তাহলে আপনিও আনভ্যালিড। তাহলে আপনি কি করে প্রধানমন্ত্রী হন? আপনি তো তাদের ভোট নিয়েছেন, ভোট তাদের নেননি। তাহলে তাদের ভোট যদি আপনি নিতে পারেন, তাহলে তারা এখন আপনার কাছে হয়ে গেল পরদেশি আর আপনি দেশি। আপনি জন্ম সার্টিফিকেট খুঁজছেন, কার জন্ম সার্টিফিকেট খুঁজছেন? আজ থেকে কত বছর আগে জন্ম সার্টিফিকেটই দেওয়া হতো না, সব ঘরে ঘরে জন্ম নিত ভারত। সেটা একবার ভাবুন, আপনি কি দিতে পেরেছেন জনগণকে, কোন সুবিধাটা দিতে পেরেছেন? কি আপনার আমলে 10 টাকা আটা কেজি খাচ্ছি, না আপনার আমলে 10 টাকায় কেরোসিন নিচ্ছি, না পেট্রোল 40 টাকা নিচ্ছি? কোন সুবিধাটা দিতে পারছেন? কি এমন সুবিধা দিয়েছেন দেশে? দ্বিতীয়ত কথা, আজ দেশ কতটা ঋণগ্রস্ত সেটা একবার ভাবুন আপনার আমলে। এবং ভারতবর্ষের একটা প্রাইম মিনিস্টারের মানে দেশের একটা ফান্ড থাকে, যেটা দেশে যখন অরাজক বা কোনো মহামারী হয় তখন সেখানে হাত দেয়। আপনি তো সেটাও খেয়ে ফেলেছেন। এই রাম মন্দিরের নামে কোটি কোটি টাকা চাঁদা উঠেছে, সেখান থেকে যাদেরকে তুলে দিয়েছেন বহু হিন্দু পরিবার, তাদের আপনি পুনর্বাসন দিয়েছেন, তাদের কোনো চাকরির ব্যবস্থা করেছেন। আর এখানে এসে ডায়লগ মারেন যে সিঙ্গুরে কারখানা হতে দেয়নি, মমতা ব্যানার্জি চাকরি খেয়ে নিয়েছে। আরে মমতা ব্যানার্জি তো বলেছিল যে সিঙ্গুরে জমি যাদের থেকে নিয়েছেন, খুদ চাষিদের থেকে নিন, তাদেরকে সম পরিমাণে দাম দিন
এবং তাদের ফ্যামিলির থেকে একটা চাকরি দিন, তাদের থেকে লিখিত নিন। তা মমতা ব্যানার্জিকে সিঙ্গুরের মানুষ যদি এই শর্ত দিত তাহলে তারা রাজি হতো, ওখান থেকে মমতা ব্যানার্জিকে তাড়িয়ে দিত, অন্য কাউকে লাগতো না। তাই এইসব ভুল বকা বন্ধ করুন। দ্বিতীয়ত কথা হচ্ছে গিয়ে, যখনই আপনার সরকার ব্যর্থ হয়, যখনই কোনো জঙ্গি হামলা আটকাতে পারে না, আপনারা ডায়লগ দেন বর্ডার খোলা রেখে দিয়েছে মমতা ব্যানার্জি, তো অমুক তো। আরে এসব পাগলামো বকা বন্ধ করুন। কোনো মুখ্যমন্ত্রীর আওতায় কোনো বর্ডার নেই। গরু পাচার, অমুক পাচার, তমুক পাচার, এই গল্প করে অনেককে জেলে পড়েছেন, অনেক কিছু করেছেন, অনেক কিছু করেছেন। তাই যদি হয়, গরু পাচারটা হয় কোথার থেকে? বিহার থেকে গরু আসে বাংলায়, বাংলা থেকে যায় বাংলাদেশ। এখানে এই যে বিহার থেকে আসে, সেখানে আপনাদের সরকার। দ্বিতীয় কথা, বর্ডারে আপনার লোক মানে অমিত শাহ ওখানে দাঁড়িয়ে আছে তার সেনাবাহিনী নিয়ে। সেখানে কি করছে? খৈনি বানাচ্ছে বসে বসে, আর বলছে গরু পাচার করা, টাকা দেওয়া পকেটে ভরি, অমিত শাহর কাছে পাঠাতে হবে। তাহলে এখানে গরু চোর বলতে গেলে সব থেকে বড় আমাদের গৃহমন্ত্রী। একবার ভাবুন, এগুলো শুধু গোবর খাবো, গোমূত্র খাবো আর অন্ধভক্ত সাজবো। এই অন্ধভক্ত সেজে আপনার পরের জেনারেশনকে, এর পরের জেনারেশনকে কী দেবেন সেটা একবার ভাবুন। অন্ধভক্ত না সেজে দেশের সম্বন্ধে ভাবুন, নিজের পরিবার সম্বন্ধে ভাবুন, সমাজের সম্বন্ধে ভাবুন। এই ফলোআপ মাস্টারকে ত্যাগ করুন। তাই বলার অনেক কিছু ছিল, ভিডিওটা অনেক লম্বা হচ্ছে, এরপরে আরও আলোচনা শুনবেন। মোদি কী উপহার দিচ্ছে দেখুন, কোন ঘোড়ার ডিমটা দিচ্ছে, জনগণকে কি দিয়েছে। আর একটা জিনিস খুব ভালো পারেন উনি, নিজে তো এই দেশ স্বাধীন হওয়ার পরে, উনি আসার পরে নতুন কিছু সৃষ্টি করতে পারেনি। ওই এক কাশ্মীরে 370 ধারা তুলে দিয়েছি গল্প করছে, সেখানে আজকে সেনা মারা যাচ্ছে, জঙ্গিরা তাণ্ডব চালাচ্ছে, এই তো তুলে দিয়ে উনি সাকসেস হয়েছেন। পেহেলগাঁও হওয়ার পরে অমুক করেছি, তমুক করেছি, এই করেছি, সেই করেছি, ট্রাম্পের কাছে মাথা নিচু করে সব হয়ে গেছে, ট্রাম্পের এক হুমকিতে সব হয়ে গেছে। তো এইসব গাল গল্প দেয়, দেশের মানুষ বুঝতে পারছে আজকের কি। আর দ্বিতীয় কথা, এই ভোটার লিস্ট সংশোধনের নামে আপনারা পলিটিক্স করে যে কোনো যে ঢুকতে চাচ্ছেন জিততে যাচ্ছেন। দ্বিতীয় কথা, এখানে আরেক গল্প, চাকরি চোর, চাকরি চোর, এখানে এসে আপনার চেলা চামুন্ডারা সব চিল্লায়। তা আপনার রাজ্যগুলো কি করে হয়েছে? নীতিশ কুমার আপনাদেরই মুখ্যমন্ত্রী, তার সেখানে পুলিশ কনস্টেবলের চাকরিতে চাকরি চুরি হয়নি? সেইখানে চাকরি চুরি হয়েছে, এবং সেখানেও বহু রাজ্যে এই একই কায়দায় চাকরি চুরি হয়েছে এবং অবৈধভাবে চাকরি দিয়েছে। কোন জায়গাটায় নিট পরীক্ষা নিয়ে কি হয়েছে আপনাদের রাজ্যে একবার ভাবুন। বলতে গেলে ভিডিওটা আমার লম্বা হচ্ছে খুব, আমি শর্টে সমাপ্ত করে দিচ্ছি। এরকম বহু উদাহরণ রয়েছে। এবং আরেকটা জিনিস উনি ভালো পারেন নাকি, অমুক স্টেডিয়ামটা রয়েছে, ওই স্টেডিয়ামটা যার নামে রয়েছে ওইসব রং ফং চং করে আমার নাম বসিয়ে দাও, নরেন্দ্র মোদী স্টেডিয়াম। মানে কারো কি আর বলবো, আমার দেশের যদি বিরাট কোহলি সেঞ্চুরি করে, ভাবটা এমন দেখায় যেন ওনার জন্য সেঞ্চুরি করেছে, এরকম ব্যাপার। ভারত যদি কাপ নিয়ে আসে তাহলে ওনার জন্য, যদি ব্যর্থতা হয় তাহলে বিরোধীদের জন্য, এই অবস্থা। ক্রিকেটের মসনাদে বসিয়ে রেখে দিয়েছে এক আবলা জন্তু, আর কি বলবো, যে ইংলিশ পড়তে পারে না, বাংলা সঠিক বলতে পারে না, হিন্দি সঠিক বলতে পারে না, তাকে জীবনে কোনোদিন ক্রিকেট ব্যাট দেওয়া হয়নি। দ্বিতীয় কথা, যখন এই বিজেপি ক্ষমতায় আসে, 50 লাখ টাকার মালিক থেকে আজকের কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন। কেন? নোটবন্দির সময়। নোটবন্দির সময় এই প্রধানমন্ত্রী কথা দিয়েছিল, একটা কথা রাখতে পারেনি। সব থেকে ব্যর্থ প্রধানমন্ত্রী, এই জন্যই বলছি ফ্লপ মাস্টার প্রধানমন্ত্রী, এই জন্য বলছি। উনি তখন টিভিতে ভাষণ দিয়েছিল, ভাইও আর বহনো, আমাকে 50 দিন উধার দাও তোমাদের জীবন থেকে। 50 দিন পর এই নোটবন্দি, নতুন নোট নিয়ে আসবে, আর নোট কালোবাজারি হবে না, ডুপ্লিসিটি হবে না, যত দুষ্টু লোকের হাতে যত নোট রয়েছে সব হোয়াইট হয়ে যাবে, সব অর্থ কাচিয়ে দেশের অর্থনীতি ফেঁপে ফুলে উঠবে, এবং গরিব মানুষের হাতে হাতে পয়সা যাবে, সব কালো টাকা আমি উদ্ধার করে নতুন নোট ছাপাবো, আর এমন নোট ছাপাবো যা জীবনে কেউ জাল করতে পারবে না। উনি নোট ছাপাতে না ছাপাতে বাইরে ছাড়ার আগে জাল বেরিয়ে গেছে। এই হচ্ছে ওনার অবস্থা। এবং যদি কোনো ব্যবসায়ীদের কাছে 10 কোটি 20 কোটি যদি কালোবাজারি থাকতো, সেই কালো টাকা নিয়েও সে হয়তো ব্যাংকে না রেখে তার ঘরে মজুদ রাখলেও সেই টাকা নিয়ে কোনো জিনিস কিনতো, বা কোনো ব্যবসায় খাটাতো, বা কোনো শখ আহ্লাদ করতো, তাতে কিন্তু সেই টাকাটা ইউটিলাইজ হতো এবং পাবলিকের মধ্যে ঘোরাঘুরি করতো, দেশেরই উন্নতি হতো। কি করলো?
সে টাকার গোষ্ঠীর পিণ্ডি চটকিয়ে দিল। কিছু টাকা অনেক মানুষের পুড়িয়ে দিয়েছে, যার বিনিময়ে আর টাকা ছাপানো হয়নি। দ্বিতীয়ত কথা, সব টাকা তখন অমিত শাহর ছেলে হচ্ছে গিয়ে ব্যাংকের এক চিফ, সেই ব্যাংকে রাখো, সেখান থেকে হোয়াইট হয়ে বেরোবে কি 60-40 হিসাব। এসব আমরা বুঝি। রাতারাতি সেই সময় অমিত শাহর ছেলে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেল। বাহ, দেশের প্রধানমন্ত্রী সাবাস, স্যালুট আপনাকে। দেশ খুব ভালো চালাচ্ছেন। হিন্দু আর মুসলিম করছেন, সবটাই নাটক। আর কি করছেন, গোমাংস কি করে এখানকার মুসলিমরা যাতে না খেতে পারে, সেই গরুর মাংস কেটে যাতে বিদেশে ভালো রপ্তানি করা যায়, সেখান থেকে যাতে আপনারা পার্টি ফান্ডে প্রচুর রয়্যালটি আসে, টাকা আসে, সেই ব্যবস্থা করছেন। এদিকে দেখাচ্ছেন গোমাতা। বাহারে প্রধানমন্ত্রী, আমার ধন্যবাদ, সত্যি আপনি ফ্লপ মাস্টার, স্যালুট আপনাকে। আজকের ভিডিও এখানেই। কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানান।